একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে ছাত্রছাত্রী বন্ধুদের জন্য বাংলার লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও লাইক করা বা চ্যানেল সাবস্ক্রাইব করার কথা বলবো না। আগে তোমাদের অতি গুরুত্বপূর্ণ একটা তথ্য জানাবো, যেটা না জানলে না শুনলে ভিডিও দেখার সম্পূর্ণ রেজাল্ট জিরো হতে পারে। নাম্বার 1, সেমিস্টার সিস্টেমে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা তোমরা প্রথমবারের জন্য দিচ্ছ ফার্স্ট ব্যাচ। কোয়েশ্চেনে কত নাম্বার থাকবে এটা নিয়ে তোমাদের একটা দ্বিধা দ্বন্দ্ব, তোমাদের মধ্যে একটা কনফিউশন রয়েছে। তোমরা অনেকেই শুনছো কবিতা থেকে 2-এর প্রশ্ন, 3-এর প্রশ্ন থাকবে, আবার কোথা থেকে কেউ বলছে 5-এর প্রশ্ন থাকবে, কোনো নোটে 5-এর প্রশ্ন আছে, কোনোটাতে নেই। এক্স্যাক্ট বিষয়টা কি? উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দিয়েছে এবার এই যে তোমাদের দ্বিতীয় সেমিস্টার, তোমাদের গল্প, কবিতা, নাটক, পঞ্চতন্ত্র বা সাহিত্যের ইতিহাস, এই অংশগুলো থেকে 5 নাম্বারের বড় প্রশ্ন থাকবে। প্রশ্নগুলো হবে দুটো ক্যাটাগরিতে, হয় গোটা 5, না হলে 2+3। কোনো অবস্থাতেই 1+1+3, 1+2+2 এমন হবে না, অর্থাৎ তোমাদের বড় প্রশ্নই লিখতে হচ্ছে। নাম্বার 2, এবার প্রশ্ন স্কুল করবে, কাজেই আমি একটা সাজেশন বলে দিলে পশ্চিমবঙ্গের সব স্কুলে সেটা মিলবে না, এটা বলাই বাহুল্য। তাহলে কি এই সাজেশন কাজ করবে না? বলবো। নাম্বার 3, সাজেশনটা আমরা এমন ভাবে তৈরি করেছি যাতে সমস্ত স্কুলেই এর মধ্যে থেকে প্রশ্ন থাকে। তবুও যেটা বললাম, কোনো স্কুল হয়তো অন্য চেনা ছকে প্রশ্ন করবে, কোনো স্কুল হয়তো কোশ্চেন কাঠামো মানলো না, কোনো স্কুল নিজেদের মতো করে কিছু দুর্বোধ্য প্রশ্ন দিল, কোনো স্কুল অতি সহজ প্রশ্ন দিল। এটা কিন্তু হতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে আমি বাছাই করা প্রশ্নগুলো আনলাম। সচরাচর মাধ্যমিক, এইচএস এর সাজেশনে আমরা অল্প প্রশ্ন বলি, এখানে আমাদের বেশি প্রশ্ন বলতে হচ্ছে। এবং এখান থেকে আমি পরামর্শ দেব, আমি প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতার যে প্রশ্ন বলছি, সেই প্রশ্নগুলির মধ্যে যে কটা তোমাদের স্কুলে করানো হয়েছে, স্যার ক্লাসে পড়া ধরেছেন বা পড়তে বলেছেন, সেগুলোকে তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেবে। সেগুলোই তোমাদের জন্য সাজেশন। এমন হলো আমি আজকের এই সাজেশন ভিডিওতে সব প্রশ্ন বলেছি, হয়তো দেখা যাচ্ছে কবিতা থেকে আমি যে প্রশ্নটা বলিনি সেটা তোমাদের স্কুলে হয়তো বলেছে, তাহলে ওই না বলা প্রশ্নটাও কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হচ্ছে। কারণ এবার কোনো ম্যাজিক্যাল সাজেশন নেই, আমি বাস্তবটা তোমাদের বুঝিয়ে বললাম। কেউ যদি বলে 2টো প্রশ্ন সব কমন পাবে, ইউটিউবে এই সমস্ত প্রতারক, এই সমস্ত কি বলা যেতে পারে, অদ্ভুত উন্মাদের ভিডিওতে ভরা। তাই তাদের উপর ভরসা করলে তুমি বিপদে পড়বে। তুমি মাধ্যমিক পাশ করে 11-এ উঠেছো, তোমার বুদ্ধি নিশ্চয়ই এই জায়গাতে কাজ করবে, তুমি নিশ্চয়ই এটা বুঝতে পারছো একটা প্রশ্ন পশ্চিমবঙ্গের 10,000 স্কুলে নিশ্চয়ই আসবে না। তাই যেহেতু প্রশ্ন আলাদা হবে, স্কুলে স্যারেরা ক্লাসে যে প্রশ্ন ধরছেন, যে প্রশ্ন করাচ্ছেন, সেটাই হবে তোমাদের বেস্ট সাজেশন। আমরা প্রথমে দেখে নিচ্ছি কবিতা অংশের সাজেশন। কবিতা ভাব সম্মিলন, মাত্র 2-3টে প্রশ্ন পড়লেই যথেষ্ট। ভাব সম্মিলন কাকে বলে? এই কবিতায় রাধার আনন্দের যে ছবি ফুটে উঠেছে, এই একটাই মোস্ট ইম্পর্টেন্ট। এই উত্তর পড়া থাকলে যাই আসুক না কেন তোমরা লিখে আসতে পারবে। আর তোমাকে একটা জিনিস অনুরোধ করতে পারি, এটা দ্বিতীয় প্রশ্ন নয়, এই কবিতার লাইনগুলোর ব্যাখ্যা পড়ে রেখো। মানে ওই প্রথমটা পড়লেই হয়ে যাবে, কয়েকটা লাইন, যেমন সুজনক দুঃখ দিবস 2-4, শীতের ওঢ়নি প্রিয়া, এই লাইনটা, পাপ সুধাকর যত দুঃখ দিল মোরে, বা আঁচর ভরিয়া যদি মহানিধি পাই, বা কবিতার ভনিতা অংশ, এই অংশগুলো একটু দেখে রেখো। চলে যাব আমরা পরের কবিতা, লালন শাহ ফকিরের গান। লালন শাহ ফকির কে ছিলেন? পাঠ্য কবিতার মূল বিষয়, ভালো করে পড়বে, খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয়টাও, মানুষ ভজলে সোনার মানুষ হবি, বা একই লাইন একটু ঘুরিয়ে দিল, মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি, বা ঘুরিয়ে দিল, মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যকার। এর তাৎপর্য। এছাড়া এখান থেকে আরেকটি দেখে রাখবে, এই মানুষে মানুষ গাঁথা, বানানটা একটু ভুল আছে, দেখ না যেমন আলেখ লতা, এটার তাৎপর্য। কবিতা নুন,
নুন কবিতার নামকরণের সার্থকতা, মডেল কোশ্চেনে আছে। নেক্সট 2 দাগের প্রশ্নটা অনেক লাইন তুলে হতে পারে। মাঝে মাঝে চলে না দিন, আমরা তো সামান্য লোক, আমরা তো অল্প খুশি, অর্থাৎ নুন কবিতায় শ্রমজীবী বঞ্চিত মানুষের জীবন যন্ত্রণার যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। 3 দাগের প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, কাদের কাছে কেন এই আহ্বান। এবার আমরা চলে যাব নাটক আগুনে। আগুন নাটক থেকে যেহেতু আকৃতি বড়, একটু বেশি প্রশ্ন পড়তে হবে। আগুন নাটকের নামকরণের সার্থকতা, নাটকের প্রথম দৃশ্য যা যা ঘটেছে নিজের ভাষায় সেটা পড়ে রাখবে। 3 দাগ, যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক, কোন প্রসঙ্গে কেন এই উক্তি। 4 দাগ, আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণ ও তার স্ত্রী মনোরমার সংলাপের মধ্যে দিয়ে তাদের পরিবারের কোন ছবি ফুটে উঠেছে। 5 দাগ, লুঙ্গি টিকি পৈতে টুপির সব একাকার হয়ে গেছে, কোন প্রসঙ্গে কেন এই উক্তি। 6 দাগ, খুব গুরুত্বপূর্ণ এই লাইনটাও, এখন বাঁচতে হবে, বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে, ব্যাস, এটা পড়বে। 7 দাগ, হাতি যখন নদে পড়ে চামচিকেও তাই লাথি মারে, এটার এই আক্ষেপ বা এই উক্তির প্রাসঙ্গিকতা। খুব ইম্পর্টেন্ট অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন 8 দাগ, আগুন জ্বলছে আমার পেটে, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য। 9 দাগ, সিভিক গার্ডের চরিত্র। এবং 10 দাগ, নাটকের দ্বিতীয় দৃশ্যে কৃষাণ ও তার স্ত্রীর মধ্যে যে কথোপকথন, এটা দেখবে। কবিতা নাটকের সাজেশন শেষ হলো, এবার গল্প অংশের সাজেশন বলবো। তার আগে বলি, এই যে সম্রাট এক্সক্লুসিভ সেমিস্টার সহায়িকা 11 সেকেন্ড সেমিস্টারের জন্য এইটুকু বই আমার লেখা বই, এটা তোমরা অতি অবশ্যই সংগ্রহ করে নিতে পারো। সমস্ত সাজেশন উত্তর সহ ঝরঝরে বাংলাতে এখানে লিখে দেওয়া আছে, কবিতাগুলো লাইন ধরে ধরে আলোচনা করা আছে, পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে উত্তর লেখার কৌশল সবকিছু রয়েছে ছোট্ট এই বইটাতে। না না, মানে খড়ের গাদার মধ্যে সূচ খোঁচার মতন একটা মোটা বড় বই যেটা তোমরা পড়ে শেষ করতে পারবে না, এরম বই এটা মোটেই নয়। সেমিস্টার পদ্ধতির পরীক্ষাতে সময় অল্প, তাই মোটা বই বড় বই তোমাদের জন্য একদমই নয়। তোমরা যারা সম্রাট এক্সক্লুসিভের পাঠক, তোমরা জানো আমাদের বইয়ের আকৃতি খুব ছোট, এমনকি দেখো 1 বিঘেত, 1 বিঘেতের একটু বেশি, এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি 1 বিঘেত মতন হাইটের বইটা, ছোট্ট বই। আর বইয়ের পৃষ্ঠা সংখ্যাও খুব কম, মানে কি বলবো 120-25 পৃষ্ঠার একটা বই। এই বইটা তোমরা অতি অবশ্যই সংগ্রহ করতে পারো নিকটবর্তী বইয়ের দোকান, বাড়ির পাশের যে কোনো বড় বইয়ের দোকান, ফ্লিপকার্ট, অ্যামাজন, এখানে খুঁজলে পাবে। ফ্লিপকার্ট অ্যামাজনে না পেলে বইয়ের দোকানে বলো মৌলিক লাইব্রেরির সম্রাট এক্সক্লুসিভ 11 দ্বিতীয় সেমিস্টার বইটা দেখে নেবে। এরকম হলদে বা গোল্ডেন কালার লেখা আছে দ্বিতীয় সেমিস্টার, এই দেখো সেমিস্টার 2 এখানে লেখা আছে বাংলা। এই সাজেস্টিভ সহায়িকা বইটা অবশ্যই তোমরা সংগ্রহ করতে পারো। এবার গল্প অংশের সাজেশন দেখব, একটু বেশি প্রশ্ন, কারণ ওই যেটা বললাম বোর্ডের প্রশ্ন হচ্ছে না, স্কুলের প্রশ্ন হবে, স্কুল মর্জি মতো প্রশ্ন করবে। দেখে নাও প্রশ্নগুলো। এবার আমরা চলে যাব পঞ্চতন্ত্র অংশে। প্রথম গদ্য বই কেনা প্রশ্ন, মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কি, আদ্রে জিদে কিভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন, মডেল কোশ্চেনে আছে। দ্বিতীয় প্রশ্ন, বাঙালির বই কেনার বৈরাগ্যের কারণ লেখো, বা এটাকে ঘুরিয়ে দিল, সে যেন গল্পটা জানে আর মরার ভয়ে বই কেনা বই পড়া ছেড়ে দিয়েছে, গল্পটা লেখো, এমন মন্তব্যের কারণ কি। 3 দাগ, বই কিনে কেউ কখনো দেউলে হয়নি, এই মন্তব্যের কারণ লেখো। বাঙালি এবং ফরাসি যারা প্রকাশক তাদের মধ্যে যে পার্থক্য বই ছাপানো নিয়ে, সেটা প্রাবন্ধিক লিখেছেন, এটা পড়বে। এবার আজব শহর কলকাতা। আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকানে লেখকের আর কি কীরূপ ভাবের উদয় হয়েছিল দেখে, দোকানের ভিতরে ঢুকে তার কেমন অভিজ্ঞতা হয়েছিল, মডেল কোশ্চেনে আছে। বা একটু অন্যভাবে দিতে পারে, সামনে দেখি বড় বড় হরফে লেখা ফ্রেঞ্চ বুকশপ, সেখানে ঢোকবার পর প্রাবন্ধিকের অভিজ্ঞতা। 2 দাগ, পৃথিবীর কি অদ্ভুত রীতি, কোন রীতি, কেন তা অদ্ভুত। যদিও আমি পথ হারাইনি তবু সমস্যাটা একই, প্রসঙ্গ উল্লেখ করো। এবার 25শে বৈশাখ। 25শে বৈশাখ প্রবন্ধে
সৈয়দ মুস্তাফা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের আর কোন কোন গুণের উল্লেখ করেছেন? তার কাছে কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন? প্রথম এই প্রশ্নটা কিন্তু মডেলে আছে, খুব গুরুত্বপূর্ণ। নটরাজের প্রতিটি অঙ্গভঙ্গির সঙ্গে রবীন্দ্রনাথের গানের তুলনার কারণ লেখো, মারাত্মক ইম্পর্ট্যান্ট। নেক্সট, আশা করি সুশীল পাঠক ও সুহৃদয়া পাঠিকা অপরাধ নেবেন না। কোন প্রসঙ্গে কেন উক্তি? 4 দাগ, আমার কিন্তু ব্যক্তিগত বিশ্বাস রবীন্দ্রনাথ এসব উত্তীর্ণ হয়ে অজরামর হয়ে রইবেন তার গানের জন্য। এই এই 4 দাগে যে লাইনটা দিয়েছি, এই লাইন তুলে প্রশ্ন হলে 1 দাগে যে প্রশ্নটা ছিল রবীন্দ্রনাথের আর কোন কোন গুণের কথা বলা হয়েছে সেগুলো লিখতে হবে, এবং তারপর গানে রবীন্দ্রনাথের গান নিয়ে প্রাবন্ধিকের মতামত সেটাও লিখতে হবে। নেক্সট, আড্ডা। এই প্রবন্ধটা তোমরা যদি পড়ে থাকো দেখবে দুর্বোধ্য মনে হয়েছে আমার, এবং আমার একেবারেই পছন্দ হয়নি। নেশা, পরকীয়া, এই সব বিষয় নিয়েতে উদ্ভট, অবান্তর, অপ্রাসঙ্গিক কিছু আলোচনা আছে। আমি এর পুরো সাজেশনও দিচ্ছি না, জাস্ট দুটো প্রশ্ন বলে দিচ্ছি। এটা আমার ভীষণই অপছন্দ হয়েছে। 1, কায়রোর আড্ডা কখনো কোনো অবস্থাতেই কারো বাড়ি বসে না, কেন? নেক্সট, সেমিরামিস ক্যাফে আর নীলদা ক্যাফের আড্ডাবাজদের পরিচয় দাও। তারপর এই আড্ডার সব সদস্যরাই সব জানতা, এমন একটা লাইন তুলে প্রশ্ন হতে পারে। নেক্সট, স্বপ্ননু, মায়ানু, মতিভ্রমণু মন্তব্যের কারণ, তাৎপর্য, এগুলো আর কি লেখো। তোমাদের স্কুলে কি এই প্রবন্ধটা পড়িয়েছে? পড়ানোর সময় স্যারেরা কি বলেছেন? তোমাদেরই বা কি মনে হয়েছে আমায় লিখে জানিও। তেলেনাপোতা আবিষ্কার গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন। গল্পটা বড়, প্রশ্ন তাই একটু বেশি পড়তে হবে। প্রথম প্রশ্ন, তেলেনাপোতায় যাওয়ার কারণ কি? একে আবিষ্কার বলা হয়েছে কেন? দ্বিতীয় প্রশ্ন, তেলেনাপোতা আবিষ্কার গল্প অবলম্বনে গরুর গাড়িতে করে যাত্রাপথের অভিনব অভিজ্ঞতার বর্ণনা দাও। 3 নম্বর প্রশ্ন, তাহলে একদিন তেলেনাপোতা আপনিও আবিষ্কার করতে পারবেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তেলেনাপোতা আবিষ্কারের শর্তগুলো লেখো। 4 দাগ, মনে হবে তেলেনাপোতা বলে কোথাও সত্যি কিছু নেই, কার, কখন, কেন এমন মনে হবে? এই প্রশ্নটা যখন সেমিস্টার পদ্ধতি চালু হয়নি তখনও সিলেবাসে এই গল্পটা থাকার জন্য এটা কিন্তু বহুবার এসেছে। 5 দাগ, এটা মডেল কোশ্চেনে রয়েছে, তাই অনেক স্কুলে আসতে চলেছে। 4, 5 খুব গুরুত্বপূর্ণ। 5 দাগ, তেলেনাপোতা আবিষ্কার গল্পটি কথকের আত্ম আবিষ্কারের গল্প, এটা আলোচনা করো। তারপর 6 দাগ, আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্মৃত হবেন না। মানে আসল উদ্দেশ্য কি, তা কিভাবে পূরণ হয়েছিল, বা মাছ ধরার সময় যে ঘটনা ঘটেছিল, পুকুর ঘাটের বর্ণনা, এইগুলো কিন্তু তোমাকে লিখতে হবে বা পড়তে হবে। 7 দাগ, কথক ছাপা মানে টাইপে একটু মিস্টেক আছে, কিভাবে নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। ধরো লাইনটা এভাবে দিল, কে নিরঞ্জন এলি, নিরঞ্জন কে, কথক কিভাবে নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। 8 দাগ, তেলেনাপোতা আবিষ্কার গল্প অবলম্বনে যামিনী চরিত্রটি আলোচনা করো। 9 দাগ, না মাসিমা আর পালাবো না, বা আমার কথা নড়চড় হবে না। বক্তা কে, নিজের কথা তিনি কি রাখতে পেরেছিলেন? এখান থেকে অন্তিম প্রশ্ন, গল্প কথক ও তার বন্ধুরা, এটাও এখানে টাইপে মিস্টেক আছে, রাতের বেলাতে যে ঘরটিতে আশ্রয় নিয়েছিলেন তার বর্ণনা দাও। এবার গল্প ছুটি গল্পের প্রথম প্রশ্ন মডেল কোশ্চেনে আছে, খুব গুরুত্বপূর্ণ। মামার বাড়িতে ফটিকের যে দুরাবস্থা হয়েছিল গল্প অবলম্বনে তা লেখো। দ্বিতীয় প্রশ্ন, ফটিক এবং ফটিকের মামা দুজনের চরিত্র ভালো করে তোমরা পড়বে। মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রচুর স্কুলে প্রশ্নটা কমন আসবে, প্রসঙ্গ তাৎপর্য পড়ে রাখবে। 4 দাগ, এটাও অনেক স্কুলে আসবে, 13-14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই। অর্থাৎ
ছুটি গল্পে কিশোরদের সম্পর্কে, তাদের খারাপ দিক সম্পর্কে, তাদের মানসিকতা সম্পর্কে রবীন্দ্রনাথের কিছু আর কি উক্তি রয়েছে, এই জায়গা থেকে প্রশ্নটা হতে পারে। 5 দাগ, ফটিকের মাথাতে প্রথমে যে খেলা এসেছিল এবং পরে যে নতুন ভাবনার উদয় হলো, এই প্রসঙ্গটা পড়ে রাখবে। এই প্রসঙ্গে লাইন কেমন হতে পারে? পূর্বাপেক্ষা আর একটা ভালো খেলা তার মাথায় উদয় হইয়াছে, কিংবা অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষাঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে, এই রকম লাইন দিতে পারে। 6 দাগ, গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। তোমাদের আগেই বললাম স্কুল প্রশ্ন করবে, এক এক স্কুলে প্রশ্ন এক একটা হবে, তাই আমি দুটো প্রশ্ন বলে দিলে সেটা সব স্কুলে আসবে না। এই লিস্টে বলা প্রশ্নগুলির মধ্যে তোমাদের স্কুলে যেগুলো করানো হয়েছে সেটাই সাজেশান। এবার কিছু গুরুত্বপূর্ণ লাইন বলে দেব, যেগুলোর ব্যাখ্যা বা কে বলেছে, কাকে বলেছে, কেন বলেছে তোমরা একটু পড়ে রাখবে। বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন। কোন প্রস্তাবে? কেন? উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয় না। কার কেন? এক বাও মেলে না, দো বাও মেলে না, কথাটির অর্থ কী? কে কখন এই কথা বলেছিল, কেন বলেছিল? চারিদিকে স্নেহশূন্য বিরাগ তাকে পদে পদে কাঁটার মতো বিধে। এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক স্বর্গলোকের দুর্লভ জীব বলিয়া মনের ধারণা হইতে আরম্ভ হয়। অতএব ইহার নিকট হইতে উপেক্ষা অত্যন্ত, এখানেও টাইপে মিস্টেক আছে, দুঃসহ বোধ হয়। এই লাইনটা তুলেও তোমাদের প্রশ্ন হতে পারে। কেন বাবু পরের ছেলেকে নিয়ে কর্মভোগ? কেন বাপু পরের ছেলেকে নিয়ে এই কর্মভোগ? কে কখন কেন বলেছিল? আমি তোমাকে মাসের মধ্যে 5 বার বই কিনে দিতে পারিনি, এটাও কিন্তু তোমাদের দেখতে হবে। বন্ধুরা, এখানে আমি তোমাদের অনুরোধ করব, আমি যা বলছি এর বাইরে থেকেও স্কুলে যদি কিছু বলে অবশ্যই সেগুলো পড়তে হবে। এরপর রয়েছে সাহিত্যের ইতিহাস অংশ। এর জন্য আমি আলাদা করে কোনো সাজেশন বলছি না, স্কুলে যা যা বলবে, যে যে অংশ গুরুত্বপূর্ণ বলবে সেগুলোই করতে হবে। যেমন দেবে, ধরো নাটকে মধুসূদন দত্তের অবদান, নাটকে দীনবন্ধু মিত্র বা গিরিশ ঘোষের অবদান তোমাদের দেওয়া হতে পারে। বাংলা গদ্য চর্চায় শ্রীরামপুর মিশনের অবদান, বা বাংলা গদ্য চর্চায় বিদ্যাসাগরের অবদান। নাটকে বলে দিলাম বাংলা গদ্যে অমুকের অবদান, বাংলা কবিতায় অমুকের অবদান, এই রকম প্রশ্ন দেওয়া হবে। এক্ষেত্রে ক্লাসে স্যার কি কি বলছেন বা ম্যাডাম কি কি বলছেন এটা তোমরা ভালোভাবে লক্ষ্য করবে। থাকছে রচনার ক্ষেত্রেও একই কথা, স্কুলে যা যা বলবে সেই অনুযায়ী করবে। রচনা দু রকম হবে, একটা নর্মাল রচনা যেটাকে ছক করে দেওয়া থাকবে, নাম মানস মানচিত্র, আমি আগেই আলোচনা করেছি। এটার জন্য স্কুলে যা যা রচনা করতে বলবে সেটা করবে। আর বিতর্কের জন্য আমি তোমাদের কয়েকটা টপিক বলে দিই। পাশ ফেল প্রথা, চলভাস বা মোবাইলের ভালো মন্দ, অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ বিজ্ঞাপনের ভালো মন্দ, তারপর ধরো পরীক্ষায় প্রাপ্ত নাম্বার সাফল্যের মাপকাঠি, এটার পক্ষে বিপক্ষে, জীবিকার আদর্শ স্থান বিদেশ, এটার পক্ষে বিপক্ষে, তারপর একান্নবর্তী পরিবার ভালো মানে জয়েন্ট ফ্যামিলি ভালো, এটার পক্ষে বিপক্ষে, বৃদ্ধদের জন্য বৃদ্ধাবাস ভালো, এটার পক্ষে বিপক্ষে, ইংরেজি মাধ্যমের স্কুলই ছাত্রছাত্রীদের সমৃদ্ধ করে, এটার পক্ষে বিপক্ষে। এই জাতীয় যে টপিকগুলো তোমাদের, বা সোশ্যাল মিডিয়া ভালো মন্দ বা ফেসবুকের ভালো মন্দ, এই রকম যে টপিকগুলো তোমাদের স্কুল থেকে বলবে সেগুলোই তোমাদের করতে হবে। আবারও বলছি, অনুরোধ করে বলছি, কারো কথা শুনে মাতব্বরি করে 2-4টে প্রশ্নকে সাজেশন মনে করে পড়ে যেও না। 11 সেকেন্ড সেমিস্টারে কিন্তু বিপদে পড়বে। তোমাদের স্কুলে ক্লাস টিচাররা ক্লাসে যে যে প্রশ্ন পড়তে বলেছেন সেটাই হবে তোমাদের জন্য বেস্ট সাজেশন। আর হ্যাঁ, আমি অলরেডি তোমাদের জন্য এখনো পর্যন্ত তেলেনা পোতা আবিষ্কার আর আড্ডা বাদ দিয়ে সিলেবাসের সবকটা গদ্য পদ্য কবিতা নাটক আমি লাইন ধরে ধরে আলোচনা করে দিয়েছি। ফার্স্ট কমেন্টে লিংক রইল, ক্লিক করে সবগুলো ক্লাস করে নাও, এক্ষুনি জলের মতো এক একটা গদ্য পদ্য বুঝে নেবে। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি তেলেনা পোতা আবিষ্কার আর আড্ডাটাও আমি দেওয়ার চেষ্টা করছি। দেওয়া হয়ে গেলে ওই লিঙ্কে ক্লিক করলেই তোমরা দেখে নিতে পারবে। সবার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল।